ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই মহাযজ্ঞ যে নামেই ডাকা হোক না কেন, সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। অথচ এই মুহূর্তে দেশের রাজনীতিতে ভোটের উত্তেজনার চেয়েও বড় হয়ে উঠেছে আরেকটি বিষয়, রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরে চলমান এক নীরব কিন্তু ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। নির্বাচনের আগে প্রশাসনের অন্দরমহলে শুরু হয়েছে নজিরবিহীন অচলাবস্থা। একই টেবিলে বসে কাজ করা সরকারি কর্মকর্তাদের মধ্যে কেউ বিএনপিপন্থী, কেউ জামায়াতপন্থী, এমন অভিযোগ এখন প্রকাশ্য আলোচনা। মাঝরাতে হঠাৎ করে কেন ৮ জন ইউএনওর বদলির আদেশ জারি হলো? আবার মাত্র দুদিনের মাথায় তা বাতিলই বা কেন করা হলো? পর্দার আড়ালে কারা কলকাঠি নাড়ছে? ২০১৮ সালের রাতের ভোটের নেপথ্য কারিগররা কি সত্যিই সরিয়ে দেওয়া হয়েছে, নাকি তারা নতুন কোনো ছদ্মবেশে আবারও সক্রিয়? আর সচিবালয়ের ফাইলগুলোই বা কেন থমকে আছে? নির্বাচনের আগেই প্রশাসনের এই অচল অবস্থা কি বড় কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে? আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব প্রশাসনের ভেতরের সেই অজানা অস্বস্তিকর বাস্তবতা, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। নির্বাচন মানেই উৎসব, এই ধারণা এখন কেবল বইয়ের পাতায়। এবারের নির্বাচনে উৎসবের চেয়ে আতঙ্কের সুরই যেন বেশি শোনা যাচ্ছে। আর এই আতঙ্কের কেন্দ্রে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং খোদ রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনেই একটাই প্রশ্ন: প্রশাসন কি এবার সত্যিই নিরপেক্ষ থাকবে, নাকি ভেতরে ভেতরে চলছে ভিন্ন কোনো খেলা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ২০১৮ সাল, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট নামে কুখ্যাত। অভিযোগ ছিল দিনের ভোটের ফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল রাতের আধারে। তখন অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিযোগই হয়ে ওঠে নির্মম বাস্তবতা। পরবর্তী তদন্ত ও অনুসন্ধানে উঠে আসে বিস্ময়কর তথ্য। জেলা প্রশাসক, ইউএনও, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার থেকে শুরু করে থানার পর্যায় পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের প্রায় প্রতিটি স্তর সেদিন ব্যবহৃত হয়েছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে। প্রশাসন শুধু নিরপেক্ষতা বিসর্জনই দেয়নি, বরং দলীয় কর্মীর চেয়েও বেশি সক্রিয় ভূমিকা পালন করেছিল। তাহলে কি সেই ঘটনার কোনো পরিণতি হয়নি? কিছুটা হলেও হয়েছে। গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৩ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে ওএসডি করে। অভিযোগ, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তারা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, ২০১৪, ১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা অন্তত ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এতে প্রশাসনের ভেতরে তৈরি হয়েছে গভীর এক ভীতি। যারা একসময় ভাবতেন ওপরে যা বলা হবে সেটাই করব, আমার কিছু হবে না, তারা এখন বুঝতে পারছেন শেষ পর্যন্ত দায় এসে পড়ে তাদের ঘাড়েই। ওএসটি বা বাধ্যতামূলক অবসর একজন কর্মকর্তার জন্য শুধু চাকরি রীতি নয়, এটি সামাজিক ও পেশাগতভাবে বড় ধরনের অপমান। এই ভয় কি আসন্ন নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ রাখবে, নাকি নতুন কোনো মোহ আবারও চোখ বেঁধে দেবে? অনেকে মনে করেন নির্বাচন কমিশনই সব ক্ষমতার মালিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। মাঠ প্রশাসনের সহায়তা ছাড়া নির্বাচন কমিশন অনেকটাই দন্তহীন বাঘ। আসন্ন নির্বাচনের দিকে তাকালে দেখা যায় সারা দেশে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা মাত্র ৩ জন, বাকি ৬৬ জনই প্রশাসনের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকছেন ইউএনওরা, আর মাঠের আইন শৃঙ্খলা পুরোপুরি পুলিশের, এসপি ও ওসিদের হাতে। অর্থাৎ কাগজে কলমে নির্বাচন কমিশনের অধীনে ভোট হলেও বাস্তবে পুরো প্রক্রিয়াই নির্ভর করছে প্রশাসনের ওপর। এখানেই তৈরি হচ্ছে মূল সংকট। জনপ্রশাসন বিশ্লেষকদের মতে ২০১৮-র মতো কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত বড় ধরনের কারচুপির সুযোগ এবার কম, কারণ এবার প্রশাসন আর একমুখী নয়। এটাই এবারের নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট। ২০১৮ সালে প্রশাসন ছিল প্রায় পুরোপুরি ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে, কিন্তু এবার চিত্র ভিন্ন। অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে প্রশাসনের ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। একটি অংশ বিএনপিপন্থী, অন্যটি জামায়াতপন্থী বলে পরিচিত। এই বিভাজন এতটাই দৃশ্যমান যে একটি পক্ষ চাইলেও পুরো প্রশাসনকে ব্যবহার করে একতরফা কারচুপি করা কঠিন, কারণ এক পক্ষ কিছু করলে অন্য পক্ষ তা ফাঁচ করে দিতে পারে। এটিকে অনেকেই ব্যালেন্স অফ পাওয়ার বলছেন।
সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার মতে জাতীয় পর্যায়ে বড় ধরনের কারচুপির সম্ভাবনা কম, তবে লোকাল পর্যায়ে ঝুঁকি থেকে যাচ্ছে। যেখানে যে দল প্রভাব বিস্তার করতে পারবে তারা সেখানকার স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করতে চাইবে। অর্থাৎ কারচুপি হলে তা হবে বিচ্ছিন্ন, 2018-র মতো সমন্বিত নয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বাসা, এই সংগঠনটিও এখন কার্যত দুই ভাগে বিভক্ত। একই দিনে দুটি আলাদা কমিটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। একটি বিএনপিপন্থী কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করছে বলে দাবি, অন্যটি জামায়াতপন্থী কর্মকর্তাদের। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। যে প্রশাসনকে আমরা রাষ্ট্রের নিরপেক্ষ সেবক বলে ভাবি, তারা যখন প্রকাশ্যেই রাজনৈতিক পরিচয়ে বিভক্ত হয়, তখন সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কোথায়? এই বিভক্তির বাস্তব উদাহরণ দেখা যায় 20শে জানুয়ারির ঘটনায়। সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় 8 জন ইউএনওর বদলির আদেশ জারি করে। রুটিন বদলি মনে হয়েছিল, কিন্তু মাত্র দুদিনের মাথায় 22শে জানুয়ারি সেই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি হয়। ভেতরের তথ্য বলছে, এই বদলি ও বাতিলের পেছনে সরাসরি ভূমিকা ছিল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের। এক পক্ষ বদলি করাচ্ছে, অন্য পক্ষটা আটকে দিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে সচিবালয়ে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র এখন কার্যত স্থবির। কাজের চেয়ে আড্ডা বেশি, ফাইল নড়ছে না। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয়গুলোতে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বদলি বন্ধ, নতুন প্রকল্পের অনুমোদন স্থগিত, সংস্কার কার্যক্রমে ধীরগতি। কারণ কি? কর্মকর্তারা এখন ওয়েট অ্যান্ড সি নীতিতে আছেন। সবাই অপেক্ষা করছেন নির্বাচন পরবর্তী সরকারের জন্য। সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়ার ভাষায়, কর্মকর্তারা আতঙ্কে আছেন। এখন কোনো সিদ্ধান্ত নিলে যদি তা পরবর্তী সরকারের অপছন্দ হয়, তাহলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এই স্থবিরতার ভুক্তভোগী কিন্তু আপনি, আমি, সাধারণ মানুষ। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, ফাইলের পাহাড় জমছে, অথচ দেখার যেন কেউ নেই। এগুলো শক্তি। সাবেক সচিব আনোয়ার ফারুক অবশ্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তার মতে, এবার কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তাই প্রশাসনকে অবৈধ নির্দেশ দেওয়ার মতো কেউ নেই। এটি একটি ইতিবাচক দিক। কর্মকর্তারা চাইলে নিরপেক্ষ থাকতে পারেন, তবে তিনি সতর্ক করে দিয়েছেন, প্রশাসন দেশের ভেতরেও ভোটের দিন তারা বাতাসের দিক বুঝেই পাল তুলবে। যে দল জিতছে বলে মনে হবে, তাদের বিরুদ্ধেই তারা যাবে না। এদের মধ্যে আছেন নির্বাচনকালীন দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, পুলিশ, আনসার, বিজিবি সদস্য, কারাবন্দী নাগরিক এবং এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা আচরণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। 5 লাখের বেশি ব্যালট তাদের কাছে পাঠানো ও প্রভাব বিস্তারের পথে যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। সব মিলিয়ে আমরা দাঁড়িয়ে আছি এমন এক নির্বাচনে যেখানে প্রশাসন খণ্ডিত, কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত, মাঠ প্রশাসনে চলছে অদৃশ্য রাজনৈতিক দ্বন্দ্ব, সেনাবাহিনী এবং প্রশাসনিক এলাকার আশেপাশের আসনগুলোতে গত 3টি বিতর্কিত নির্বাচনের পর দেশের মানুষ এবার বুক নির্বাচন বেঁধেছে কমিশনের হিসেব অনুযায়ী নির্বাচনের আশায়। 18টি সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা যদি 10,000 আবারও এর মানুষের বেশি। ভোটাধিকার ফিরে নেওয়া হয়, তাহলে দায় শুধু একটি সরকারের নয়, দায় নিতে হবে পুরো রাষ্ট্রযন্ত্রকেই। প্রশাসনের নিরপেক্ষতা এখন আর তাত্ত্বিক আলোচনা নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। প্রশ্ন একটাই, আমাদের প্রশাসন কি পারবে দলীয় চাপের ঊর্ধ্বে চূড়ান্ত হওয়ার আগে কিছু ব্যালট পাঠানো হয়েছে? আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে ব্যালট ভোটের দিন। ততদিন পর্যন্ত চোখ খোলা রাখুন। দেখা হবে পরের বিশ্লেষণে।